সম্মানিত দর্শক, একটা সোজা প্রশ্ন দিয়ে শুরু করি। অন্তর্বর্তী সরকারের কাজটা আসলে কি? দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, নাকি ভারত ভেঙে মানে সেভেন সিস্টার্স এর যে 7টি রাজ্য আছে ভেঙে সেখানে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো? কথাগুলো কেন বললাম? একদিকে শুনছি আগুন ঝরানো রাজনৈতিক স্লোগান, অন্যদিকে খবর মিলছে সীমান্তের সমীকরণ বদলে দিচ্ছে ভারত। দিচ্ছে কি? দিয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে নতুন নতুন সেনানিবাস গড়ে তুলছে, যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। উত্তর ভারতের 5 ঘাঁটিতে পিনাকা রেজিমেন্টের কথা শুনছি, এটি মোতায়েন হয়েছে। পিনাকা রকেট সিস্টেমের একটা রেজিমেন্টেই থাকে 3টা ব্যাটারি, প্রতিটা ব্যাটারিতে 6টি লঞ্চার। ভাবুন, এই পরিমাণ আগুন একসঙ্গে আঘাত হানলে শত্রুর লজিস্টিক্স, স্টেজিং এরিয়া কিংবা ঘাঁটি, মানে শত্রু বলতে তো বাংলাদেশ, কিছুই কি দাঁড়িয়ে থাকতে পারে, মানে টিকতে পারে? আবার চিকেন নেক করিডোরে মিসাইল ডিফেন্স শিল্ড, অতিরিক্ত সেনা মোতায়েন এবং নতুন ঘাঁটি, এই যে এই সমস্ত আয়োজন কি বার্তা দিচ্ছে? নতুন রাডার, নতুন মিসাইল জোন, দ্রুত মোতায়েনযোগ্য ব্রিগেড নিয়ে পুরো উত্তর পূর্ব অঞ্চলকে ঢাকার অনিশ্চয়তা থেকে বিচ্ছিন্ন রাখতে, মানে নিরাপদ রাখতে ভারত যে প্রস্তুতি নিয়েছে তার জবাব কতটা আছে বাংলাদেশের কাছে? আকাশ, স্থল এবং জল, এই 3 ফ্রন্টেই এখন ভারত যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এমনিতেই এইসব শক্তিতে তো তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে, কিন্তু এই অঞ্চলটাতে তারা এখন ফোকাস করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 17 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত নতুন নেভিগেশন ডেঞ্জার জোন জারি করেছে ভারত। এই যে জারি করেছে ডেঞ্জার জোন, এর পরিসর হচ্ছে প্রায় 3550 কিলোমিটার। অর্থাৎ ভারত এখন প্রতি ইঞ্চি তাদের যে সীমান্ত, এটিকে তারা যুদ্ধ স্তরের সুরক্ষায় তৈরি করেছে। প্রশ্ন হচ্ছে, এই যে যুদ্ধ পরিস্থিতির আঁচ, যে খবর আমরা পাচ্ছি ভারতীয় মিডিয়ায় তো প্রতিনিয়ত আছে, বাংলাদেশের মাঝে মধ্যে এটি ছাপা হচ্ছে, এই যুদ্ধ পরিস্থিতির আঁচ এর দায় কার? গত 13 ডিসেম্বর বাংলাদেশের ইত্তেফাক ডিজিটালে একটা রিপোর্ট দেখলাম, তাতে শিরোনাম হচ্ছে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ, আমাদের তরুণ নেতা। আরো অনেকেই অনেক কথা বলছেন। কে যেন দেখলাম ভারতীয় হাই কমিশনারকে নিয়ে খুব অশোভন চিৎকার করছেন, কিভাবে তাকে ফেরত পাঠাতে হবে সেসব কথা বলছেন। আরেকজন বলছেন সেভেন সিস্টার্স ভেঙে নতুন রাষ্ট্র গড়ার হুঙ্কার দিচ্ছেন। মানে এগুলো তো আমরা শুনছি, আপনারাও নিশ্চয় শুনছেন। এদের কথা শুনলে মনে হবে বাংলাদেশের একমাত্র কাজ হলো ভারতের মানচিত্র বদলে দেওয়া, এবং এটা আসলে দুধ ভাতের মতো একটা বিষয়, মানে বললাম আর হয়ে গেল। আসলে নেশন বিল্ডিং কি ছেলে খেলা? এটা কি স্লোগানের বিষয়? এবং এটা কি যাত্রার কাজ? স্লোগান দিলাম আর হয়ে গেল? আসলে আমাদের বুঝতে হবে নেশন বিল্ডিং হচ্ছে পরাশক্তির খেলা। তা আমরা কি পরাশক্তি নাকি? এটা কি আমাদের এজেন্ডা? যদি হয়, কে সেট করেছে এই এজেন্ডা? সে কে? অনেকে হয়তো বলবেন এই ধরনের লড়াইয়ে চীন আমাদের সাহায্য করবে, পাকিস্তান পাশে দাঁড়াবে। আরে ভাই, চীন কি তার স্বার্থ বাদ দিয়ে আপনার স্বার্থ দেখবে? পাকিস্তানের কথা কি বলবো, মনে করিয়ে দিতে চাই, গত কিছুদিনের মধ্যে একাধিকবার সংবাদপত্রে দেখেছি ভিক্ষাবৃত্তির দায়ে কোন দেশ থেকে যেন হাজার হাজার পাকিস্তানিকে প্যাকেট করে তার স্বদেশে পাঠিয়ে দিয়েছে। সম্প্রতি তুর্কমেনিস্তানের আন্তর্জাতিক ফোরামে আপনারাও দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতি ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তার যে অবমাননাকর আচরণ 40 মিনিট বসিয়ে রেখেছিলেন পাশের রুমে। কিন্তু আমরা এগুলো থেকে বুঝবো না। এইটা এই মানে রাজনীতি, এই কূটনীতি কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। এবং কি বুঝিয়েছে? আগামীর আঞ্চলিক রাজনীতি কি হবে, কোন পথে হাঁটবে, কূটনীতি কি হবে এবং নিরাপত্তা কোন পথে এগোবে, এগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছে। এখন না বুঝে চুপ করে থাকলে তো হবে না। আমরা জানি আমাদের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। সেখানে আমরা ভারত ভেঙে নতুন রাষ্ট্র গঠনের আওয়াজ দিচ্ছি কেন তাহলে? কারো উস্কানিতে আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানাতে হয় না, এটা কবে বুঝবো? কারণ কূটনীতি এবং রাষ্ট্রনীতি হচ্ছে দীর্ঘ পথ পরিক্রমা। দেখুন না,
আপনারা বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি যে পত্রপত্রিকার সংবাদ পড়ে, টেলিভিশনের নিউজ দেখে ভারত কিন্তু এই সমস্ত ঘটনায় খুবই উত্তেজিত, ভীষণ ক্ষুব্ধ। কিন্তু ভারত এগুচ্ছে সতর্ক পায়ে, আওয়াজ করছে না। সীমান্তে সামরিক প্রস্তুতি নিচ্ছে, নতুন ঘাঁটি নির্মাণ করছে, কিন্তু সবই করছে ঠান্ডা মাথায়। ভারত থেকে চাউল, পেঁয়াজ, মরিচ কখনো কখনো এগুলো যদি আমাদের দেশে না আসে, এগুলো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, সরকার পেরেশান হয়ে যায় এবং জনগণের নাভিশ্বাস ওঠে। আরো একটা বিষয়, ধরেন ঘুম থেকে উঠে সকালে নাস্তার টেবিলে মানে ধরেন ভারতের ডিম, ভারতের টমেটো, ভারতের কাঁচামরিচ, পেঁয়াজ এসব দিয়ে যারা নাস্তা করেন, নাস্তা সারেন, তাদের অনেকেই স্লোগান দেন কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলে। দিন কয়েক আগের ঘটনা, বাংলাদেশ ভুটান প্রটোকল চুক্তির অংশ হিসেবে ভুটানের একটি কন্টেইনার চট্টগ্রাম থেকে বুড়িমারি হয়ে ভারতের চ্যাংরাবান্ধা দিয়ে যাওয়ার কথা ছিল। পত্রপত্রিকা আপনারা দেখেছেন, 3 দফা চেষ্টার পরও ভারত প্রবেশ করতে দেয়নি, বাংলাদেশ অনুমোদন আদায় করতে পারেনি। কারণ একটাই, অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধী অবস্থান এবং নিরাপত্তা ঝুঁকি ভারতের। সারাদিন ভারতকে আপনি গালি দিবেন, পাকিস্তান চীনকে কাছে টানবেন, বুকে ধরবেন, আবার আশা করবেন ভারত যেন তাদের সীমান্ত, বন্দর আর সড়ক খুলে দেয় আপনার বাণিজ্যের জন্য। বিশ্ব রাজনীতি এভাবে চলে না মিয়া ভাইরা। ভারত বিদ্বেষের আরো খেসারত ইতিমধ্যেই আমরা দিতে শুরু করেছি। আপনারা জানেন যে দেশের 90% মতো এক্সপোর্ট নির্ভর করে গার্মেন্টস এবং টেক্সটাইলের উপর। সেই টেক্সটাইলের মূল কাঁচামাল কটন বা তুলা, কাছের, সস্তা, দ্রুত ডেলিভারি দেওয়ার উৎস থাকা সত্ত্বেও কেবল রাজনৈতিক ইগোর কারণে আমরা ভারতের বদলে সেটা আমদানি করছি ব্রাজিল থেকে, 14,000 কিলোমিটার দূর থেকে। ফলে পরিবহন খরচ বাড়ছে, কাঁচামালের দাম বাড়ছে, প্রতিযোগিতা সক্ষমতা কমছে, অর্ডার কমছে, এক্সপোর্ট সেক্টরে ধস নামছে। তাই বোঝা দরকার, ইগো এবং আবেগ দিয়ে অর্থনীতি চালানো যায় না, ব্যবসা করা যায় না। পেঁয়াজ এবং চাল কিনতে পারবো প্রয়োজন হলে, কিন্তু তুলা কিনবো না। এইসব বুজরুকির মানে কি? প্রিয় দর্শক, পৃথিবীর রাজনীতি এখন ঘুরছে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে, মানে ফোকাসটা এখানে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলছে ইউরোপ নয়, তাদের মূল ফোকাস এখন এশিয়া। তো এই অঞ্চলের সবচেয়ে সংবেদনশীল জায়গা কোথায়, কোনটি? নিশ্চয়ই ভারত, চীন, বাংলাদেশ, মায়ানমার ঘেরা এই বেল্ট। যুক্তরাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তা কৌশল 2025, যেটি 5 ডিসেম্বর তারা ঘোষণা করেছে, এতে কি বলেছে, ইন্দো প্যাসিফিক অঞ্চল অর্থাৎ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা বিশাল ভৌগোলিক এলাকা, যেখানে রয়েছে ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। এই অঞ্চলের গুরুত্ব ওয়াশিংটনের কাছে তার মিত্র শক্তি ইউরোপের চেয়েও বেশি, এটা তারাই বলছে। অঞ্চলটি এত গুরুত্ব পেলেও ডকুমেন্টের কোথাও কিন্তু বাংলাদেশের নামটা পর্যন্ত নেই। বুঝুন তাহলে, ভূ রাজনৈতিক গুরুত্বে বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে ওঠার দামামা বাজানো যে বয়ান, আসলে এভাবেই হোঁচট খাচ্ছে। চীনের বিরুদ্ধে এশিয়ার মিত্রদের একত্রিত করতে চায় যুক্তরাষ্ট্র, এটা আমরা জানি অনেক দিন ধরে। দ্বিপাক্ষিক সম্পর্ক নিম্নমুখী থাকা সত্ত্বেও, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু যতটা মসৃণ হওয়ার তা কিন্তু নয়। শুল্ক আরোপ থেকে আপনারা জানেন বিভিন্ন ঘটনায়। এই নিম্নমুখী সম্পর্ক সত্ত্বেও নিরাপত্তা কৌশলে ভারতকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র, এবং ইন্দো প্যাসিফিক সংঘাত এড়াতে ট্রাম্প দিল্লিকে সহযোগী হিসেবেই চাইছেন এই অঞ্চলে। এবার দেখা যাক যে ভারতে মার্কিন নির্ভরতা যদি বাড়ে, মার্কিন এগিয়ে যাচ্ছে ভারতের দিকে, এই নির্ভরতা যদি আরো বাড়তে থাকে, ভূ রাজনৈতিক ভাবে তার গুরুত্ব বাড়বে, ভারতের গুরুত্ব নিশ্চয় বাড়বে। এর প্রভাব দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশেও পড়বে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। তখন কি চীন নির্ভর বাংলাদেশের পক্ষে কৌশলগত কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে? পাকিস্তানকে তো হিসাবেই ধরছি না আমি। প্যাসিফিক মহাসাগরে চীনের প্রভাব রোধে সেখানে রয়েছে জাপান, তাইওয়ান, ফিলিপিন্স, এদেরকে নিয়ে ওখানে ফার্স্ট আইল্যান্ড চেইন, এটি আমরা জানি।
আবার ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া এই 4 দেশকে নিয়েছে রয়েছে কোয়াড। এসব তথ্য একটাই বার্তা দিচ্ছে, যুক্তরাষ্ট্রের কাছে যে কোনো প্ল্যাটফর্মে ভারতের গুরুত্ব কিন্তু স্পষ্ট এবং অধিক। এখন আমেরিকা বলছে তারা সবার দিকে নজর দিতে পারবে না। আপনারা জানেন রেজিম চেঞ্জ যেগুলো নিয়ে তারা কথা বলবে না। তুলসী গ্যাবার্ড এই কথা বলেছেন। তারা এখন গণতন্ত্র, মানবাধিকার আপাতত এটিকে অগ্রাধিকার মনে করছে না, নিরাপত্তাকেই তারা মূল বিবেচ্য করে এগোচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশ যদি নিজেই ঝুঁকি বাড়ায় তাহলে পাশে দাঁড়াবে কে? আপনি ভারতকে পছন্দ না করতেই পারেন, কিন্তু ভুললে চলবে না এই অঞ্চলে ভারতের নিরাপত্তা উদ্বেগ এটা কিন্তু এখন একটা বাস্তব ফ্যাক্টর। হ্যাঁ, একথাও ঠিক, দক্ষিণ এশিয়ায় ভারত বিরোধী মনোভাব কিন্তু বাড়ছে। বিভিন্ন দেশে এরকম একটা বয়ান কিন্তু আমরা শুনি। আবার একথাও সত্য, ভারত দক্ষিণ এশিয়ার নিরাপত্তার রক্ষাকর্তা হিসেবে নিজেকে দেখতে চায়, পরিচিত হতে চায়। স্থিতিশীল এবং সমৃদ্ধ প্রতিবেশী অঞ্চলের নেতা হয়ে উঠতে চায় ভারত। ইন্দো প্যাসিফিকে ভারতের অবস্থান এবং গুরুত্ব, কোয়াডে ভারতের অংশগ্রহণ ও মর্যাদা, কোর 5 যে G7 এর আদলে ট্রাম্প যে এটি কোর 5 করতে চাচ্ছেন 5টা দেশকে নিয়ে, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, চীন এবং সম্ভবত রাশিয়া, এই 5টি দেশকে নিয়ে যে তিনি কোর 5 করেছেন, সেখানে কিন্তু ভারত নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। মানে তার গ্রহণযোগ্যতা প্রতিটি প্ল্যাটফর্মে আছে। এর বিপরীতে কেউ যখন বলেন ভারত টুকরো টুকরো না হলে বাংলাদেশ শান্তি পাবে না, এমন দায় দায়িত্বহীন বিপজ্জনক বক্তব্য শুনে কোনো জবাব আসলে মুখে আসে না। বাংলাদেশে ভারত বিরোধিতার রাজনীতি নতুন নয়, এটা বরাবরই একটা সীমার মধ্যে ছিল। এই রাজনীতি ছিল ভারত বিরোধিতা, ভারত কার্ডের রাজনীতি ছিল, কিন্তু এটি সীমার মধ্যে ছিল এবং সেটা ছিল পলিটিক্যাল রেটরিক হিসাবে। কখনোই এটা রাষ্ট্রীয় আত্মঘাতী কৌশল হিসাবে ফুটে ওঠেনি। আজকে কেন হচ্ছে? এখন যা হচ্ছে তা রাজনীতির নামে অপরিণত এবং হঠকারী নয় কি? এখন আসলে বাংলাদেশের কি দরকার? যে কেউ বলবেন বাংলাদেশের স্থিতিশীলতা দরকার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বুনিয়াদ স্থাপন করা দরকার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা দরকার গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য, বিকাশের জন্য। মনে রাখা দরকার, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, চাপাবাজি করে স্বপ্ন পূরণ হয় না, লক্ষ্য অর্জিত হয় না। তাই বাংলাদেশকে ঠিক করতে হবে কোন পথে হাঁটবে বাংলাদেশ। বাংলাদেশ কি ধ্বংসের পথ বেছে নেবে নাকি স্থিতিশীলতা ও অগ্রগতির পথে অগ্রসর হবে? অন্তর্বর্তী সরকারের আসল দায়িত্বই কি, যেটি দিয়ে শুরু করেছিলাম? আগুন লাগানো, আবেগ উস্কে দেওয়া, প্রতিবেশীকে শত্রু বানানো, নাকি দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা ঠিক করা, ব্যবসা ও বিনিয়োগের আস্থা ফিরিয়ে আনা, আঞ্চলিক স্থিতিশীলতায় মনোযোগী হওয়া এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন করে ভালোভাবে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করা? দর্শক, শেষ করব, প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, আপনারাই বলুন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা নাকি লাগাতার হঠকারিতায় দেশকে আঞ্চলিক ঝুঁকির মুখে ঠেলে দেওয়া? মাঝে মাঝে দেখবেন বন্ধু বান্ধবের মধ্যে মজা করতে যে গন্ডগোল ঝামেলা সৃষ্টি হয় এবং সেটা তুমুল সংঘর্ষে মারামারিতে রূপ নেয়। মজা করতে যে মাইর খাইতে হয়, এরকম পরিবেশ পরিস্থিতি দেখবেন প্রায় সৃষ্টি হয়। তা হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে আলাদা করে ফেলবেন, এরকম বক্তব্য দিল এবং বিচ্ছিন্নতাবাদীদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দিবেন এরকম কথা বলল। সেখানে হঠাৎ করে মানচিত্র, বাংলাদেশের যে ইউটিউব চ্যানেল আছে মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের, সেখানের একটা সংবাদ দেখলাম যে আনন্দবাজার পত্রিকায় নাকি বলছে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার প্রধান পরেশ বড়ুয়া, তিনি নাকি এখন ঢাকাতে অবস্থান করছেন। তো এই নিউজ বা এই সংবাদ যদি সত্য হয় যে উলফার নেতা পরেশ বড়ুয়া ঢাকাতে আছেন, তাহলে তো এখন, এবং আনন্দবাজার পত্রিকা এই সংবাদটি করেছে, যদি এই সংবাদ সত্য হয় তাহলে তো এবার ভারত ধরে নেবে তারা ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে সম্মিলিত হয়ে যোগ করে বা যোগ সাজেশ করে
তারা একটা পরিকল্পনা করেছে যে মানে ভারতকে আনস্টেবল, অস্থিতিশীল করার লক্ষ্যে। ইতিমধ্যে অবশ্য ভারত যাতে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং 0 পয়েন্ট ভারত, মায়ানমার এবং বাংলাদেশের যে 0 পয়েন্ট আছে, যেখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী গ্রুপ অংশ নেয় বা ওখানে অবস্থান করে বা সেখান থেকে বিভিন্ন ধরনের অকারেন্স ঘটানোর চেষ্টা করে, সেখানে তারা থেকে আক্রমণের একটা প্ল্যান প্রোগ্রাম মানে করে সেখানে হামলা চালিয়েছে এবং বিভিন্নভাবে যেখান থেকে জঙ্গি সংগঠনের বা বিদ্রোহী গোষ্ঠীদের উত্থান হতে পারে সেখানে ইতিমধ্যে ভারত বিভিন্ন সময় অপারেশন চালাচ্ছে। এখন এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা দেখেন এই বক্তব্যের পরে ভারতের মানে কি উস্কানি দেওয়া বা যাই বলেন না কেন, হাইকমিশনের ঘেরাও করতে কালকে যাচ্ছিল, সেখানে পুলিশ অবশ্য বাধা দিয়েছে, তাদেরকে আটকে দিয়েছে। তারপরে আবার মানে ভারত বাংলাদেশের হাইকমিশনকে তলব করার পরে হাসনাত আবদুল্লাহ আবারও তাদের লাথি মেরে বের করে দেওয়ার মতো বক্তব্য প্রদান করেছে। সব কিছু মিলায় কেমন যেন একটা জটিল, কঠিন এবং দুর্বোধ্য রূপ বা আচরণ ধারণ করেছে, যেটি খুব জটিল। এবং মানে এই পরশ বড়ুয়া, আপনারা জানেন উলফার প্রধান, এ যদি ঢাকাতে এসে থাকে তাহলে ভারত বিষয়টাকে কেমনে নেবে? এখন সেক্ষেত্রে আক্রমণ করলেও কিছু করার নেই, মানে কে আগে আক্রমণ করবে, বাংলাদেশ না ভারত? এটাই এখন ভাবার আলোচনার বিষয় হয়ে গিয়েছে। মানে যেটা মানে খুব দুঃসাধ্য, কঠিন এবং দুর্বোধ্য বিষয়, যা কল্পনা অতীত, ভাবা যায় না যে বাংলাদেশ একটা মানে অস্থিতিশীল, একটা কঠিন, দুর্বোধ্য, জটিল এবং সহিংসতার দিকে যাচ্ছে, যা আমরা কখনোই কল্পনা করিনি। যে বন্ধুপ্রতিম বা মানে ভালো মানে একটা সম্পর্কের জায়গায় আমরা সেখানে শত্রুতা সৃষ্টি করেছি। এখন যে পরিবেশ পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না এবং যে কোনো সময় যে একটা অ্যাটাক হতে পারে, সেটা যে দেশই হোক, সেটা বাংলাদেশও করতে পারে, ভারতও করতে পারে, বা এই জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদীদের কথা বলা হয়েছে, এই সময় যদি পরশ বড়ুয়ার উলফা আক্রমণ করে, সেই দোষটাও কিন্তু বাংলাদেশের ঘাড়ে এসে বর্তাবে। সুতরাং পরিবেশ পরিস্থিতি মারাত্মক আকারে যে ঘোলাটে হয়ে গিয়েছে, সেখান থেকে যে কিভাবে বাংলাদেশ নিস্তার পাবে বা পরিত্রাণ পাবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।